হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসিমউদ্দিন খন্দকার জেকে টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 78 অফ পেজ এসইউ পার্ট 10। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 78 অফ পেজ এসইউ পার্ট 10 এর মধ্যে আজকে আমরা কি দেখব যে আমরা গেস্ট পোস্ট ব্যাকলিংক এর বিষয়টা কি, তো এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এখানে গেস্ট পোস্ট ব্যাকলিংক ছাড়াও আমরা আগের ক্লাসগুলোতে কি আলোচনা করছিলাম। তো আগে আমাদের এখানে ছিল কিভাবে আমরা যে ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংক করতে পারি, তারপরে আমাদের এই যে ফোরাম পোস্টিং ব্যাকলিংক, সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংক, তারপরে ছিল আমাদের সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল শেয়ার ব্যাকলিংক, তারপর আমাদের প্রোফাইল ব্যাকলিংক। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করছি। পাশাপাশি এখন আমাদের এই অফ পেজ এসইউ যারা অন্যান্য বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আমার এখানে ভিডিও দেওয়া আছে অলরেডি, চাইলে আপনি ভিডিওগুলো দেখতে পারেন। তো আমরা এখানে অফ পেজ এসইউ ছাড়াও এখানে যে কিভাবে আমরা যে অন পেজ আমরা এসইউ বা অন পেজ অপটিমাইজেশন করতে পারি, তারপরে এখানে আমাদের যে কন্টেন্ট প্ল্যানিং, তারপরে কিওয়ার্ড রিসার্চ, তারপরে এখানে কম্পিউটার অ্যানালাইসিস, তারপরে আমাদের যে এখানে যে টেকনিক্যাল ইস্যুর যে বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, চাইলে আপনার সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি ধরুন যে আমার এখানে আপনারা যখন চ্যানেলে আসে সার্চ দিলে যে আপনার কিভাবে ল্যান্ডিং ডিজাইন করতে হয়, তারপরে আপনার ই কমার্স সাইট বা ই কমার্স তৈরি করতে হয়, তো ওই সব বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনার চ্যানেলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা যখন প্লে লিস্টে আসেন, প্লেলিস্টে আসলে আমার এখানে এসইউ, তারপরে আপনার ই কমার্স, এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। তাহলে এখন বলছি কি, আজকে আমরা এখানে অফ পেজ এসইউ পার্ট 10 এর মধ্যে আজকে আমরা কোন বিষয়টা দেখবো, যেখানে আমাদের গেস্ট পোস্ট ব্যাকলিংক। তো এই সম্বন্ধে আজকে আমরা ডিটেইল জানবো। তো এখানে প্রথমে ধরুন আমরা এখানে গেস্ট পোস্ট ব্যাকলিংক কি সেটা আমরা প্রথমে জানবো। তারপরে এখানে আমাদের এই গেস্ট পোস্ট ব্যাকলিংক আমাদের কেন করবো, এটার গুরুত্বটা কি, তারপরে এটা করার যে ধাপগুলো আছে, নির্দেশিকা আছে, সেই বিষয়গুলো আমরা জানবো। তো এখানে প্রথমে আমাদের এখানে যে বিষয়গুলো লেখা আছে আমি একটু পড়ি। তো গেস্ট পোস্ট ব্যাকলিংক আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কিং এর শীর্ষে নিতে এক শক্তিশালী কৌশল। তা আমাদের যে ওয়েবসাইটে থাকবে বা আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটে থাকবে, তো সেই ওয়েবসাইটটাকে আমাদেরকে র্যাঙ্কিং এ নেওয়ার জন্য, সার্চ ইঞ্জিনের আমাদের র্যাঙ্কিং এ নেওয়ার জন্য কি একটা শক্তিশালী একটা মাধ্যম বা কৌশল হচ্ছে আমাদের এই গেস্ট পোস্ট ব্যাকলিংক। তো এখানে ধরুন যে লেখা আছে কি যে এসইউ এবং ডিজিটাল মার্কেটিং জগতে গেস্ট পোস্ট ব্যাকলিংক একটি অত্যন্ত কার্যকর এবং জনপ্রিয় কৌশল। এর মাধ্যমে কেবল আপনার ওয়েবসাইটের ডোমেন অথরিটি বৃদ্ধি পায় না, বরং ব্র্যান্ড ভ্যালু তৈরি এবং টার্গেট ট্রাফিক আনতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নির্দেশিকায় আমরা গেস্ট পোস্ট ব্যাকলিংক কি, এর সুবিধা এবং কিভাবে এটা সফলভাবে সম্পাদন করতে হয় তা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা এখানে যে গেস্ট পোস্ট ব্যাকলিংকটা কি আমরা একটু লেখা আছে সুন্দরভাবে আমরা পড়ি। তো সহজ ভাষায় গেস্ট পোস্ট ব্যাকলিংক হলো যখন আপনি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে একজন অতিথি লেখক হিসাবে একটি আর্টিকেল প্রকাশ করেন এবং সেই আর্টিকেল থেকে নিজের ওয়েবসাইটের জন্য একটি বা একাধিক লিঙ্ক গ্রহণ করেন। এই লিঙ্কটি গেস্ট পোস্ট ব্যাকলিংক নামে পরিচিত। তাহলে আমরা পরে কি বুঝতে পারলাম, যে যখন কি করবেন আপনি একজন গেস্ট হিসাবে, মানে গেস্ট একজন অতিথি হিসাবে, যে আপনি কি অন্য কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে, যে আপনার অন্য কোনো ব্যক্তির বা কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইটে কি করবেন, আপনার একজন অতিথি লেখক হিসাবে কোন একটা আর্টিকেল আপনি কি করবেন, প্রকাশ করবেন। মানে আপনার সেই আর্টিকেল থেকে নিজের ওয়েবসাইটের জন্য একটি বা একাধিক লিঙ্ক আপনি গ্রহণ করবেন। তাহলে আপনি অন্য আপনি কি করবেন, আরেকজনের ওয়েবসাইটের ভিতরে আপনি একজন অতিথি লেখক হিসেবে একটা আর্টিকেল আপনি লিখবেন। আর্টিকেল লেখার মাধ্যমে কি করবেন, সেখানে আপনি একটা যে অ্যাঙ্কর টেক্সট হিসেবে সেখানে একটা আপনার লিঙ্ক দিয়ে দিবেন। মানে আপনার বা আপনার ওয়েবসাইটে আপনার ক্লায়েন্টের কাছে ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনার লিঙ্কটা সে আর্টিকেলে দিয়ে দিবেন। তো দেওয়ার মাধ্যমে কি আপনার সেখান থেকে একটা আপনার ব্যাকলিঙ্ক নিতে পারেন। আর এইভাবে যে আমরা এখানে ব্যাকলিঙ্ক করি সেটা মূলত আমাদের কি গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক এর বিষয়টা। তো এই বিষয়টা বলছে বা সাধারণত এই লিঙ্কটি আর্টিকেলের মূল অংশ বা লেখকের পরিচিতি অংশ যুক্ত করা হয়। যে ওয়েবসাইটে গেস্ট পোস্ট করা হয় সেই আপনার নিজের ওয়েবসাইটের বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক আপনার কি নিশ্চয় নেবেন হওয়া জরুরি। তাহলে আপনার যেই ওয়েবসাইটে আপনি কি করবেন, এখানে এই যে গেস্ট পোস্ট ব্যাকলিংকটা করবেন, সেটা কি অবশ্যই এখন আপনার যে সাইট আপনার হলে বা আপনার ক্লায়েন্টের সাইট থাকবে সেটার সাথে আপনার রিলিভেন্ট হয়। মানে নিশ, যাতে কি নিশ বলতে আমরা কি বুঝি, যে আপনার টপিক যেটা থাকবে, যে আপনার ওয়েবসাইটটা যদি হেলথ রিলেটেড হয়, তাহলে আপনি যদি অন্য আপনার যে গেস্টের সাথে আপনার এখানে ব্যাকলিংকটা করবেন সেটা তার ওয়েবসাইট থেকে আপনার হেলথ রিলেটেড হয়, অবশ্যই নিশ রিলিভেন্ট ওয়েবসাইটে গিয়ে আপনি ব্যাকলিংক করলে, মানে গেস্ট পোস্ট ব্যাকলিংক করলে সেটা ধরুন আপনার কি কার্যকরী হয়, সেটা গুগল আপনার কি বেশি প্রায়োরিটি দেয় এবং সেটাকে র্যাঙ্কিং এ নেয়। তো এই রয়েছে বিষয়টা। তারপরে এখানে গেস্ট আপনার এখানে গেস্ট পোস্ট আপনার যে ব্যাকলিংকটা কেন গুরুত্বপূর্ণ। তো গেস্ট পোস্টিং এর সুবিধাগুলো ব্যাপক এবং দীর্ঘমেয়াদী। নিচে এর কিছু প্রধান সুবিধা তুলে ধরা হলো। এখানে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং মানে সার্চ উন্নত করে। সার্চ ইঞ্জিন র্যাঙ্কটা কি করে, উন্নত করে, এটা আপনার এই বিষয়টা বলছে। তো গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন গুলো উচ্চমানের ব্যাকলিংকে একটি ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতার প্রতীক হিসেবে দেখে। প্রাসঙ্গিক এবং স্বনামধন্য ওয়েবসাইট থেকে পাওয়া ব্যাকলিংক আপনার সাইটের অথরিটি বাড়ায়, যা সার্চ ফলাফলের উপরের দিকে আসতে সাহায্য করে। তো আমরা ইজিলি পরে কি বুঝতে পারলাম, যে এখানে আমাদের কি করে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং এ মানে সার্পে
যখন সার্চ দেওয়া হবে, এখন ধরেন যে ওই কিওয়ার্ড যেটার জন্য আমরা এখানে ব্যাকলিঙ্ক করলাম আর্টিকেলের মধ্যে, অবশ্যই আমাদের একটা কি থাকতে হবে, টার্গেটেড যে ফোকাস বা টার্গেটেড কিওয়ার্ড থাকবে, সেই কিওয়ার্ডটা সার্চ দিলে সেই পেজটা বা আপনার যেই আর্টিকেলের জন্য এখানে যেই ক্লায়েন্টের বা আপনার নিজের সাইটের যেই লিঙ্কটা আপনি দিবেন, তো সেটার আপনার কন্টেন্ট লেখার সময় একটা কিওয়ার্ড দেবো, সেই কিওয়ার্ডটা সার্চ দিলে ওই আপনার আর্টিকেলটা মানে সেই পোস্টটা বা সেই পেজটা র্যাঙ্কিং এ চলে আসবে। তো এখানে চলে আসবে এই কাজটা করে যদি আমরা গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক করি। তো এখন এখানে এই বিষয়টা বলছে যে গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন কি করে উচ্চমানের ব্যাকলিঙ্কের ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতার প্রতীক হিসাবে দেখে। প্রাসঙ্গিক এবং স্বনামধন্য ওয়েবসাইট থেকে পাওয়া ব্যাকলিঙ্ক আপনার সাইটের অথরিটি বাড়ায় এবং সার্চ ফলাফল উপর দিকে নিয়ে আসতে পারে। তা আপনার যদি রিলিভেন্ট, যেটা প্রাসঙ্গিক, যদি আপনার সাথে রিলিভেন্ট হয়, রিলিভেন্ট হয়, সেই ধরনের সাইটে আপনি যদি এই গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক করতে পারেন, তাহলে সেটা কি করে আপনার ওয়েবসাইটের জন্য কি করে, সেটার অথরিটি বাড়ায়। পাশাপাশি সার্চ ইঞ্জিনের কি আপনার র্যাঙ্কিং এ আপনার কি করে, এটা উপরের দিকে নিয়ে আসে, মানে প্রথম দিকে নিয়ে আসে। তো এই কাজটা করে। তারপর এখানে টার্গেটেড ট্রাফিক বৃদ্ধি। যখন কোনো প্রতিষ্ঠিত ওয়েবসাইটে আপনার লেখা প্রকাশিত হয়, তখন সেই সাইটের পাঠকরা আপনার লেখা পড়ে আপনার ওয়েবসাইট সম্পর্কে জানতে পারে। যদি আপনার লেখা মানসম্মত আকর্ষণীয় হয়, তবে পাঠকরা আপনার দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনার সাইটে ভিজিট করবে। এর ফলে আপনি এমন ভিজিটর পাবেন যারা সত্যি আপনার বিষয় বা পণ্য আগ্রহী। তাহলে আমাদের এখানে বুঝতে পারলাম কি, যে এখন আমরা টার্গেট ট্রাফিক বৃদ্ধি। যদি এখানে কি আমরা কোনো প্রতিষ্ঠিত ওয়েবসাইট, মানে যেই ওয়েবসাইট গুলোর এখন কি আপনার ডোমেন অথরিটি, পাশাপাশি পেজ অথরিটি যেটা থাকে, যেটা যদি আমাদের সেই ওয়েবসাইটের ভালো হয়, তো সেই সব সাইটে কি করে আপনার পাঠকেরা লেখাগুলো পড়তে আসে। যে এখন যে ওইসব সাইটের যদি আপনার ডিএপি ভালো থাকে, তো এইসব সাইটের ধরেন যে কি আমরা যদি ব্যাকলিঙ্ক করতে পারি আমাদের রিলিভেন্ট সাইটের মধ্যে, তাহলে সেখানে কি করে আপনার ভিজিটররা ওইসব সাইটের ভিতরে ওয়েবসাইট সম্পর্কে তারা যে কি করে, যে আগ্রহ থাকে, ওই ধরনের সাইটে তারা কন্টেন্ট গুলো পড়তে আসে। যদি আপনার সেই কন্টেন্টটা মানে আর্টিকেলটা মানসম্মত এবং আকর্ষণীয় হয়, তাহলে কি করে আপনার সে পাঠকরা আপনার দেওয়া ওই যে কন্টেন্টটা পড়ার পরে সেখানে আপনার যদি লিঙ্কটা দেন, সেই লিঙ্কে ক্লিক করে ভিজিটররা কি করে আপনার সাইটের ভিতরে চলে আসে। এতে কি হয়, আপনার সাইটের মধ্যে ট্রাফিক বা ভিজিটের সংখ্যাটা বাইরে যায়। তো এই বিষয়টা বলছে এখানে। তারপরে ব্র্যান্ড পরিচিত বিশ্বাসযোগ্যতা তৈরি। স্বনামধন্য ব্লগে আপনার লেখা প্রকাশিত হলে তা আপনার ব্যক্তিগত বা প্রতিষ্ঠিত ব্র্যান্ডের পরিচিতি বাড়ায়। এটি আপনাকে আপনার ইন্ডাস্ট্রিতে একজন বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে এবং পাঠকের মধ্যে আপনার প্রতি আস্থা তৈরি হয়। তাই কি বলছে, ব্র্যান্ডের পরিচিত বিশ্বাসযোগ্যতা তৈরি হয় কিভাবে, যে আপনার স্বনামধন্য কোনো ব্লগে আপনার লেখা প্রকাশিত বা আপনার ব্যক্তি প্রতিষ্ঠিত ব্র্যান্ডের পরিধি বাড়ায়। তো এটি আপনাকে আপনার কি ইন্ডাস্ট্রিতে একটা বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে এবং কি করে পাঠকের মধ্যে আপনার প্রতি আস্থা তৈরি হয়। তো এখানে এই বিষয়টা কাজ করে যদি আমরা এখানে গেস্ট পোস্টিং ব্যাকলিঙ্কটা করতে পারি। তারপর নেটওয়ার্কিং এর সুযোগ। গেস্ট আপনার পোস্টিং এর মাধ্যমে আপনি অন্য ব্লগার, ওয়েবসাইট মালিক এবং আপনার ইন্ডাস্ট্রি প্রভাবশালী ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করার সুযোগ পান, যা ভবিষ্যতে আপনার জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করতে পারে, তার নেটওয়ার্কের সুযোগ করে দেয়। আর সেটা কি করে বলছে এখানে, গেস্ট পোস্টিং এর মাধ্যমে যে আপনি যে অন্য যে সব ব্লগার থাকবে বা যেসব ওয়েবসাইটের মালিক থাকবে এবং আপনার ইন্ডাস্ট্রির প্রভাবশালী যে ব্যক্তিদের, মানে আপনার যে ধরনের বিজনেস উই রিলিভেন্ট, আপনার যারা প্রভাবশালী ব্যক্তি থাকবে তাদের সাথে আপনার সম্পর্ক স্থানের কি আমরা সুযোগ পাই, যা ভবিষ্যতে কি করে যে আমাদের জন্য যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। তো এটি হচ্ছে আমাদের নেটওয়ার্কিং সুযোগের বিষয়টা করে যদি আমরা গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক করি। তো এটা আমরা জানলাম। তারপর এখন আমাদের কি, তারপর আছে ডোমেন এবং পেজ অথরিটি বৃদ্ধি। ভালো মানের ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পেলে আপনার ওয়েবসাইটের ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি বৃদ্ধি পায়, যা এসইও এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি এখন আমাদের যে সাইটের যে ডিএপি আছে, এর থেকে যদি ভালো মানের ওয়েবসাইটের মানে আমাদের রিলিভেন্ট এর থেকে ভালো মানের ডিএপি এর পাশাপাশি যে আপনার স্প্যাম স্কোর কম থাকবে এবং সেটার আমাদের যে ওয়েবসাইটের কি আপনার যে ট্রাফিক কিরকম আসে, মানে সমস্ত বিষয়গুলো আমরা চেক-ইন দিয়ে নিব। চেক-ইন দিলে দেখে যে সেই সাইটটা ভালো, আমাদের রিলিভেন্ট সাইট। তো ওইসব সাইটের মধ্যে যদি আমরা এখান থেকে গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক করতে পারি, সেই ক্ষেত্রে কি হবে, আমাদের সাইটে বা আমাদের ক্লায়েন্টের জন্য হলো ক্লায়েন্টের সাইটের মধ্যে কি হবে, ডোমেন অথরিটি বৃদ্ধি পাবে, পাশাপাশি কি আপনার আপনার যে পেজ অথরিটি বৃদ্ধি পাবে, যেটাকে আমাদের এসইও এর জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টা বলছে। তাহলে এখান থেকে আমরা এই যে গেস্ট পোস্টিং ব্যাকলিঙ্ক আমরা কেন করি, তো এই বিষয়গুলো কিন্তু অলরেডি আমরা এখান থেকে জেনে গেলাম। এখন এখানে যে গেস্ট পোস্টিং যে আমরা ব্যাকলিঙ্ক তৈরি করব, এটা করার জন্য আমাদের কোন স্টেপগুলো ফলো করতে হবে, তো এর নির্দেশ সেগুলো কি, এখন আমরা সেই বিষয়গুলো জানবো। এখানে সফলভাবে গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসরণ করা উচিত। পুরো প্রক্রিয়াটাকে কয়েকটি ধাপে ভাগ করা যেতে পারে। এক নম্বর কি, যে গেস্ট পোস্টিং এর জন্য সঠিক ওয়েবসাইট খুঁজে বের করা। তো আপনাকে গেস্ট পোস্টিং ব্যাকলিঙ্ক করার জন্য অবশ্যই আপনাকে কি, যে আপনার সঠিক যে ওয়েবসাইট আছে সেগুলো আপনার খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করার জন্য কি কি বিষয় বলছে, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো আপনার বিষয়বস্তুর সাথে মেলে এমন ওয়েবসাইট খুঁজে বের করা। এর জন্য কিছু কার্যকর কৌশল নিচে দেওয়া হলো। তো কৌশলগুলো কি, গুগল সার্চ স্ট্রিং ব্যবহার। গুগলের নির্দিষ্ট কিছু সার্চ অপারেটর ব্যবহার করে আপনি সহজে গেস্ট পোস্ট গ্রহণ করে এমন সাইট খুঁজে পেতে পারেন, যেমন কি আপনার কিওয়ার্ড। তো আপনার যেই ধরনের আপনার কিওয়ার্ড থাকবে, ওই কিওয়ার্ড লেখার পরে এই যে প্লাস দিয়ে গেস্ট পোস্ট, তারপরে আপনার কিওয়ার্ড রাইট ফর আস।
তারপরে হচ্ছে কি আপনার কিওয়ার্ড গেস্ট আর্টিকেল, তারপরে হচ্ছে কি বিকাম এ কন্ট্রিবিউটর ইন ইউর গেস্ট পোস্ট। তাহলে এখানে এই যে বলছে যে গুগল সার্চ স্ট্রিং ব্যবহার, এই ধরনের আপনার কি স্ট্রিং যদি আপনি কি করেন, এগুলো এই ধরনের স্ট্রিং গুলো ব্যবহার করেন, তাই এগুলো হচ্ছে গুগল নির্দিষ্ট সার্চ অপারেটর ব্যবহার করে আপনি সহজে গেস্ট পোস্ট গ্রহণ করে এমন সাইট খুঁজে পেতে পারেন। তো এখন আপনি এই যেভাবে যে বলছে কিওয়ার্ড দেওয়ার পরে এই বিষয়গুলো দিয়ে আপনি যদি গিয়ে সার্চ করেন আপনার গুগলে, তা সেই ক্ষেত্রে আপনার যে ধরনের সাইটগুলো দরকার রিলিভেন্ট সাইটগুলো, আপনার ওই ধরনের সাইটগুলো কিন্তু আপনি ইজিলি পাই পারতে পারেন আপনি এখান থেকে গুগল সার্চ করলে এই ধরনের স্ট্রিং লেখার মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের এখানে যে এই ধাপ 1 এর মধ্যে এইটা বলছে। তারপরে এখানে আমাদের কি প্রতিযোগীদের ব্যাকলিংক বিশ্লেষণ করতে হবে। আপনার প্রতিযোগীরা কোথা থেকে ব্যাকলিংক পাচ্ছে তা বিশ্লেষণ করুন। Ahrefs, SEMrush বা Moz এর মতো টুল ব্যবহার করে তাদের ব্যাকলিংক প্রোফাইল দেখুন। তারপর কি অনেক সময় দেখা যায় তারা যেসব সাইটে গেস্ট পোস্ট করছে সেখানে আপনিও সুযোগ পেতে পারেন। তাহলে এখন আমাদের 1 নম্বরে এখানে গুগল সার্চ স্ট্রিং এর মাধ্যমে আমরা কি আমাদের রিলেভেন্ট সাইটগুলো আমরা কিওয়ার্ড পাশাপাশি এগুলো লেখা বাইর করতে পারি। দ্বিতীয় নম্বরে আমাদের কি বলছে এখানে যে আমাদের প্রতিযোগীদের যে ব্যাকলিংক গুলো বিশ্লেষণ করতে হবে, যারা কোন জায়গা থেকে এখানে কি করছে যে ব্যাকলিংক গুলো পাইতেছে সেগুলো আমরা চেক করার জন্য এই যে এই টুলগুলো Ahrefs, SEMrush, Moz এর মতো টুল ব্যবহার করে আমরা কি ব্যাকলিংক প্রোফাইলগুলো আমরা দেখতে বলতেছে। তো দেখার পরে অনেক সময় দেখা যায় তারা যেসব সাইটে গেস্ট পোস্ট করছে সেখানে আপনি করতে পারেন। এখন এগুলো দিয়ে আমরা যখন চেক করবো, চেক করে দেখবো তারা কোন জায়গা থেকে তারা গেস্ট পোস্ট ব্যাকলিংকটা পাচ্ছে, তখন তাদেরটা আমরা কি করে তাদেরটা দেখে আমরা কি করতে পারি, ওই সব জায়গায় আমরা ইচ্ছা করলে আমরা তাদের চাইতে একটু ভালো মানের কন্টেন্ট লেখা, আমরা তাদের চাইতে ভালো মানের এবং কোয়ালিটি সম্পন্ন পাশাপাশি এখন যে এটা কি ইনফরমেটিভ কন্টেন্ট লেখা ইচ্ছা করলে তাদের চাইতে আমরা ভালো মানের আরো আমরা কন্টেন্ট লেখার মাধ্যমে কোয়ালিফাইড কন্টেন্ট লেখার মাধ্যমে আমরা একটা গেস্ট পোস্টে ব্যাকলিংক ওই সব সাইট থেকে আমরা ইচ্ছা করে নিতে পারি। এই হচ্ছে আপনার কম্পিউটার যে আপনার কম্পিউটার মানে অ্যানালাইসিস করে ব্যাকলিংক করার বিষয়টা বলছে। বাস তারপর এখানে সোশ্যাল মিডিয়া টুইটার, লিঙ্কডইন বা ফেসবুক আপনার ইন্ডাস্ট্রি ব্লগদের অনুসরণ করুন। অনেকে সেখানে গেস্ট পোস্ট চেয়ে বিজ্ঞাপন দেয়। আপনি ইচ্ছা করলে সোশ্যাল মিডিয়া যেসব প্ল্যাটফর্মগুলো আছে টুইটার, লিঙ্কডইন বা ফেসবুকে, তো ওই সব জায়গায় আপনার ইন্ডাস্ট্রির যে ব্লগার অনুসরণ করুন। তারপরে বলছে অনেকে কি করে সেখানে গেস্ট পোস্ট চেয়ে বিজ্ঞাপন দেয়। গেস্ট পোস্টে শুধু কিন্তু আমার বিজ্ঞাপন দেয়, আমরা ওই সব জায়গায় আমরা কি করতে পারি যে আমরা এই যে গেস্ট পোস্ট ব্যাকলিংক করার জন্য আমরা ওই সব জায়গায় ইচ্ছা করলে আমরা সোশ্যাল মিডিয়া সাইটগুলো আমরা অ্যাক্টিভ থেকে সেখান থেকে আমরা বিষয়টা করতে পারি। এখন তারপরে আমাদের এখানে ধাপ 1 এর পরে ধাপ 2 তে কি আছে ওয়েবসাইট যাচাই বাছাই এবং নির্বাচন। আমাদের ওয়েবসাইট গুলা কি করতে হবে, যাচাই বাছাই করতে হবে, নির্বাচন করতে হবে। তো ওয়েবসাইট খুঁজে পাওয়ার পর সেগুলোর মান যাচাই করা আবশ্যক। সব ওয়েবসাইটে গেস্ট পোস্ট করলে ভালো ফল পাওয়া যায় না, নিচের বিষয়গুলো খেয়াল রাখুন। 1 নম্বরে কি বলছে এখানে যে ডোমেন অথরিটি। তো মজবার বা Ahrefs টুল ব্যবহার করে সাইটের ডিএ চেক করুন। চেষ্টা করুন আপনার নিজের সাইটের চেয়ে বেশি ডিএ সম্পন্ন সাইটে গেস্ট পোস্ট করার। তাহলে ওয়েবসাইট যাচাই বাছাই নির্বাচন করার জন্য আমাদের প্রথম বলছে কি করতে হবে, আমাদের যেসব জায়গায় আমরা গেস্ট পোস্ট ব্যাকলিংক করব ওই সব জায়গায় আমরা মজবার বা Ahrefs টুল ব্যবহার করে ওই সব সাইটে আমরা কি করতে পারি, আমরা ডিএ পাশাপাশি আমরা কি আমরা পিও চেক করতে পারি। তো আপনার নিজের সাইটের চেয়ে যে বেশি না আমাদের যে সাইটটার যে ডিএ আছে পি আছে, তো আমাদের চাইতে যারা কি হয় যাতে ওই সব সাইটগুলো ডিএপি এটা আরো ভালো হয় এবং রিলিভেন্ট হয়, তো ওই সব জায়গায় যে আমরা কি গেস্ট পোস্টটা করবো, এতে কি হবে আমাদের সাইটের যে ডিএটা মানে ডোমেন অথরিটি বাড়বে এবং আমাদের সাইটটা র্যাঙ্কিং আসবে যদি আমরা ওই সব জায়গায় করতে পারি। বাস তারপরে বলছে স্প্যাম স্কোর। সাইটের স্প্যাম স্কোর কম হওয়া আবশ্যক, 1% থেকে 5% এর মধ্যে থাকা ভালো। তো আপনি যেসব জায়গায় কি করবেন আপনার ডিএপি দেখবেন, পাশাপাশি ওই ওয়েবসাইটে গিয়ে দেখবেন আপনার স্প্যাম স্কোরটা আপনার 1 থেকে 5% এর মধ্যে থাকা ভালো। যদি এর বেশি হয়, যদি স্প্যাম স্কোর ভালো মানে হয় বেশি হয়ে যায় ওই সব সাইডে, তো ওই সব জায়গায় যদি আপনি গেস্ট পোস্টে ব্যাকলিংক করেন তাহলে দেখা গেছে আপনার মানে পজিটিভ অর্থে নেগেটিভ হয়ে যায় বেশি। কারণ আপনি যদি একটা স্প্যাম স্কোর সম্পন্ন আপনার সাইডে যদি আপনি এখানে গেস্ট পোস্টে ব্যাকলিংক করেন, তাহলে তো মনে করেন তারও তো আপনার ভালো না, মানে অবস্থান ভালো না। তাহলে তার অবস্থানই ভালো না, তাহলে সে যদি আপনাকে ভোট দেয় মানে আপনাকে সে সাপোর্ট করে, তো সেটা কিন্তু গুগল ভালো দৃষ্টিকোণ দেখবেন। তাহলে অবশ্যই আপনি যে সাইডে করবেন সেই সাইডে ডিএপি এর পাশাপাশি স্প্যাম স্কোর হতে কম থাকে এবং সেটা 1 থেকে 5 এর মধ্যে হয়, ওই সব জায়গায় আপনি কি করবেন আপনি গেস্ট পোস্ট ব্যাকলিংকটা করবেন। যদি আপনার 5 এর বেশি হয় তাহলে আপনার ডিএপি ভালো থাকলো ওই জায়গায় আপনার গেস্ট পোস্ট ব্যাকলিংক করাটা মানে কোন কি এখন গুগল বা আপনার এখানে ওই যে সার্চ ইঞ্জিন সেটাকে আপনার ভালো দৃষ্টিকোণ দেখবে না, ওই সব জায়গায় না করাটাই বেটার। তো এখন এই বিষয়গুলো রাখবেন, স্প্যাম স্কোর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটাও দেখে আপনি তারপরে জায়গায় গেস্ট পোস্ট ব্যাকলিংক করবেন। তারপর আমাদের ট্রাফিক, সাইটে নিয়মিত ভিজিটর আসে কিনা তা যাচাই করুন। বেশি ট্রাফিকের সাইটে পোস্ট করলে আপনার সাইটে বেশি ভিজিটর পাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আপনি যে জায়গায় আপনি গেস্ট পোস্ট ব্যাকলিংক করবেন ওই সাইটে দেখবেন আপনার কিরকম ট্রাফিক কিরকম আসে। তো ট্রাফিক আপনি দেখবেন যদি ট্রাফিক যদি মনে করেন বেশি ট্রাফিক থাকে, বেশি ট্রাফিক আসে ওই সাইডের কন্টেন্ট গুলোর মধ্যে, তাহলে আপনি সেখানে যদি আপনি গেস্ট পোস্ট ব্যাকলিংক করেন তাহলে আপনার সাইডের মধ্যে কি ট্রাফিকের সম্ভাবনা থাকবে বেশি। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারপরে কন্টেন্টের মান, ওয়েবসাইটের লেখাগুলোর মান দেখুন তারা কি তথ্যবহুল এবং মানসম্মত আর্টিকেল প্রকাশ করে। তারপরে যে সাইডে ব্যাকলিংক করবেন ডিএপি স্প্যাম স্কোর দেখলেন, তারপরে সাইডে ট্রাফিক দেখলেন,
কিন্তু ওই সাইটের কন্টেন্টের মানগুলো কিরকম। তা আপনি যেটা কন্টেন্ট সেখানে দিবেন, একটা আর্টিকেল লিখে আপনি সেখানে আপনার ওই অ্যাঙ্কর টেক্সট দিয়ে আপনি এখানে আপনার বা আপনার ক্লায়েন্টের সাইডে আপনি এখানে লিঙ্কটা দিবেন। তো সেই ক্ষেত্রে ওই সব সাইটের ভিতরে অলরেডি যে কন্টেন্ট গুলো আছে, আর্টিকেল গুলো আছে, সেটার মান কিরকম, সেই কন্টেন্ট গুলো আপনার মানগুলো জাস্টিফাই করুন, মানগুলো দেখুন। দেখার পরে যদি মনে হয় যে তথ্যবহুল মানে ইনফরমেটিভ এবং কোয়ালিটি সম্পন্ন সেগুলা, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি ওইরকম মানসম্মত আপনার আর্টিকেল তৈরি করে বা কন্টেন্ট তৈরি করে আপনি কি করতে পারেন, সেখানে আপনি গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক করতে পারেন। তো এই বিষয়টা বলছে বাস। তারপর এখন আমরা তো এটা 2 নম্বর স্টেপ জানলাম, যাচাই বাছাই নির্বাচন। তারপরে এখন আমাদের 3 নম্বর ধাপে কি আছে, একটি অসাধারণ আর্টিকেল লেখা। এখন আমাদের রিলিভেন্ট সাইডে আমরা যেগুলো ডিএপিএ, স্প্যাম স্কোর, আমরা এখান থেকে কন্টেন্টের মান, তারপরে আমরা ট্রাফিক, এগুলো সব জানার পরে এখন আমরা যখন এখানে ব্যাকলিঙ্ক করতে যাব গেস্ট পোস্ট, তখন সেখানে আমাকে করার জন্য আমাদের কি করতে হবে, একটা আর্টিকেল সুন্দরভাবে লিখতে হবে। তো এই আর্টিকেল আপনার অসাধারণ একটা আর্টিকেল লিখতে হবে। তো আর্টিকেল লেখার জন্য কোন কোন বিষয়গুলো এখানে বলছে, ওয়েবসাইট নির্বাচন করার পর আপনাকে একটা উচ্চমানের আর্টিকেল তৈরি করতে হবে যা সেই সাইটের পাঠকের জন্য উপকারী। আর্টিকেল লেখার সময় নিচের টিপস গুলো অনুসরণ করুন। প্রথমে কি গাইডলাইন করুন। প্রতিটি ওয়েবসাইটে গেস্ট পোস্টিং সংক্রান্ত নিজস্ব নির্দেশিকা বা গাইডলাইন থাকে, লেখা শুরু করার আগে তা ভালো করে নিন। তাহলে আপনি যেখানে গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক করবেন ওই সাইটের ভিতরে কিছু গাইডলাইন থাকে, কিছু রুলস থাকে, নিয়মকানুন থাকে। তো সেই নিয়মকানুন গুলো আপনি কি করতে হবে, সুন্দরভাবে পড়ে বুঝতে হবে। তো লেখা শুরু করার আগে ওই নিয়মগুলো ভালো করে পড়বেন, এই বিষয়টা বলছে। তারপরে বিষয়বস্তু নির্বাচন। এমন একটা বিষয় নির্বাচন করুন যা ওই ওয়েবসাইটের আগে প্রকাশিত হয়নি কিন্তু তাদের পাঠকদের আগ্রহ সৃষ্টি হয়। তাহলে আপনার এমন একটা বিষয় নির্বাচন করতে হবে যেটা ওই ওয়েবসাইট আগে, মানে আপনি যেখানে গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক করবেন ওই সাইটের ভিতরে আগে এটা প্রকাশিত হয় না, যেটা কি পাঠকদের মধ্যে আপনার আগ্রহ সৃষ্টি করতে পারে, ওইরকম কোনো বিষয় নির্বাচন করতে বলছে। তারপর তথ্যবহুল ওই বিষয়বস্তু লেখা। আপনার আর্টিকেলটি যেন তথ্যবহুল, গবেষণালব্ধ এবং বিস্তারিত হয়। সাধারণত 1000 শব্দের চেয়ে বেশি দীর্ঘ আর্টিকেল লেখা সম্পাদিত হয়। তা তথ্যবহুল বিস্তারিত লেখা কি বলছে, যে আপনার আর্টিকেলটি যেন কি হয়, ইনফরমেটিভ, তথ্যবহুল হয় এবং সেটাতে গবেষণালব্ধ হয় এবং সেটা বিস্তারিত হয়। মানে আপনার ইনফরমেটিভ থাকতে হবে, সেটা আপনার কি, সেটা আপনার কোয়ালিটি কন্টেন্ট হইতে হবে, সেটা প্লারাইজম আপনার চেক করতে প্লারাইজম মধ্যে না থাকে সেগুলো থাকতে হবে, এবং আর্টিকেলটাতে 1000 শব্দের বেশি হয়। তো ওই ধরনের আপনার আর্টিকেল লেখে আপনি কি করবেন, আপনার ওই রিলিভেন্ট সাইটগুলোর মধ্যে, তারপরে যে বিষয়গুলো বললাম এগুলো থাকার পরে আপনি ওই সাইটের ভিতরে আপনি 1000 ওয়ার্ডের বেশি একটা আর্টিকেল লিখে আপনি কি করতে পারেন, সেখানে আপনি গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক করতে পারেন। তো এই রয়েছে বিষয়টা তথ্যবহুল আর বিস্তারিত। আপনার এই আর্টিকেলের লেখার জন্য তথ্যবহুল, গবেষণালব্ধ, বিস্তারিত, 1000 শব্দের বেশি এগুলো থাকতে হবে। তারপরে এসইও ফ্রেন্ডলি লেখা। আর্টিকেলের সঠিক কিওয়ার্ড ব্যবহার, হেডিং, H1 H2 H3 ট্যাগ ব্যবহার সঠিকভাবে দিন এবং ছবি ব্যবহার করলে সেগুলো অল্টার টেক্সট যোগ করুন। তাহলে এখন কি আপনি যখন আর্টিকেল লিখবেন সেটা অবশ্যই এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখা থাকতে হবে। এবং আর্টিকেলে কি আপনার যে কিওয়ার্ডের বিষয় যেটা আছে, আপনার অবশ্যই যে ফোকাস কিওয়ার্ড বা আর্টিকেলের আপনার যে বিভিন্ন আপনার যে হিডিং আছে, H1 2 3 যে হিডিং গুলো আছে, সেখানে আপনি কি করতে পারেন, আপনি একটা ফোকাস কিওয়ার্ড, তারপর চাইলে সেখানে আপনার শিরোনাম কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। এবং ইমেজ ব্যবহার করলে ইমেজের মধ্যে অল্টার টেক্সট আপনি যোগ করতে বলছি। তো এই বিষয়গুলো আপনি খেয়াল রাখতে হবে। আপনার আর্টিকেল যখন আপনি লিখবেন সেগুলো ফিল আপ করে তারপর আর্টিকেলটা আপনাকে আপনার ওই যে রিলিভেন্ট সাইডে দেওয়ার পরে সেখানে আপনার লিঙ্কটা দিয়ে করতে হবে। তো এখানে এরিয়াসিও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হবে, এটা বলছে। তারপর এখানে আভ্যন্তরীণ এবং বাহ্যিক লিঙ্ক। আপনার আর্টিকেলে ওই ওয়েবসাইটের অন্য পোস্টের লিঙ্ক, ইন্টারনাল এবং প্রয়োজনীয় অন্য কোনো নির্ভরযোগ্য সাইটের লিঙ্ক যুক্ত করুন। এটি আপনার লেখার বিশ্বাসযোগ্যতা বাড়াবে। তাহলে কি বলছে, যে আভ্যন্তরীণ এবং মানে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রে কি বলছে, যে আপনার আর্টিকেলে ওই ওয়েবসাইটের অন্য পোস্টের লিঙ্ক, আপনার যে আর্টিকেল লিখবেন লেখার ক্ষেত্রে ওই যে ওয়েবসাইটটা আছে সেটার অন্যান্য পোস্টের যে লিঙ্কগুলো আছে, মানে অন্যান্য যে লিঙ্কগুলো আছে এবং প্রয়োজন অন্য কোনো নির্ভরযোগ্য সাইটের এক্সটার্নাল লিঙ্ক যুক্ত করুন। এটি আপনার লেখা কি করে বিশ্বাসযোগ্যতা বাড়াবে। আভ্যন্তরীণ, ইন্টারনাল, এক্সটার্নাল লিঙ্ক আমরা দিতে পারি। তো এই বিষয়টা বলছে। এটা গেল আমাদের এখানে আমাদের এই 3য় নম্বর ধাপ, যেটা একটা কি অসাধারণ আর্টিকেলের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো ব্যবহার করতে পারি। তারপরে এখন আমাদের 4 নম্বর ধাপে কি বলছে, যে আউটরিচ বা সাইট মালিকদের সাথে যোগাযোগ। এবার আমাদের আউটরিচ বা এখন যে ওয়েবসাইট যার থাকবে, আমরা যার সাইডে আমরা করবো, গেস্ট পোস্টিং করবো, সেই সাইটের যে ওনার আছে, মালিক, তার সাথে আমাদের যোগাযোগ করতে বলছে। তো আর্টিকেল প্রস্তুত করার পর যা করার আগে সাইটের নিয়ম অনুযায়ী আপনাকে ওয়েবসাইটের মালিক বা সম্পাদকের সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে হবে। একটি পেশাদার এবং আকর্ষণীয় ইমেল আপনার গেস্ট পোস্ট গৃহীত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাহলে আর্টিকেলটা প্রস্তুত যখন রেডি হয়ে যাবে তখন কি করতে হবে, ওই সাইটের যে ওনার আছে আপনার সেই ওনারের সাথে বা সম্পাদকের সাথে কি ইমেলের মাধ্যমে আপনাকে যোগাযোগ করতে হবে। তো একটা পেশাদার এবং আকর্ষণীয় ইমেল আপনার গেস্ট পোস্ট গৃহীত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। তা আপনার সেখানে যোগাযোগ করার জন্য কি করবেন, আপনার সেখানে একটা ইমেল আপনাকে লিখতে হবে, যে আপনার ওই ওয়েবসাইটের ওনার থাকবে, সেখানে তার সাইট থেকে ইমেলটা আপনাকে কালেক্ট করে সেই ইমেলের মাধ্যমে আপনি সুন্দরভাবে যে আপনি যে গেস্ট পোস্ট করতে চান সুন্দর করে একটা ইমেল লিখে তাকে আপনি ইমেলটা পাঠাতে হবে। তো সেটা পাঠাইলে আপনার এখান থেকে আকর্ষণীয় ইমেল লেখা পাঠালে সেই ক্ষেত্রে আপনার সে যদি আপনার ইমেলটা রিসিভ করে, আপনাকে রিসিভ করার পরে সে আবার রিপ্লাই দিবে যে সে ইন্টারেস্ট কিনা আপনাকে এখানে ওই গেস্ট পোস্টিং করার জন্য।
তো এই বিষয়টা বলছে আকর্ষণীয় ইমেল আপনার গেস্ট পোস্ট গৃহীত সম্ভাবনাটা বাড়ায় দিব। তো এখানে আপনাকে এটা করতে হবে। তো এগুলো আমরা কিন্তু আমরা আমাদের আজকে তো আমরা থিওরিটিক্যাল জানবো, আমাদের নেক্সট ভিডিওতে আমরা যে ইমেল কিভাবে পাঠাতে হয়, যে এখানে তার সাথে আমরা এখানে ডিসকাস করার জন্য এখানে কিছু কন্ডিশন থাকতে পারে জাস্ট গেস্ট পোস্টিং করার জন্য, তো সেগুলো তারপরে গুগল শিট করার শিটে এগুলো কিভাবে আমাদের ব্যবহার করতে হয়, তারপর লাস্টটা ফাইনালি আমরা যে প্র্যাকটিক্যালি দেবো কিভাবে গেস্ট পোস্টিং করতে হয়, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা পুরোটাই আমরা প্র্যাকটিক্যালি দেখবো। আজকে শুধু আমরা এখানে গেস্ট পোস্টিং এর টোটাল বিষয়গুলো আমরা থিওরিটিক্যাল জানবো। থিওরিটিক্যাল জানার পর নেক্সট ভিডিওতে আমরা কি পুরোটা প্র্যাকটিক্যালি দেখবো। তাহলে এখন ধরুন আমরা তো এই যে বলছে ইমেলের বিষয়, এটা করতে হবে আউটরিচ বা সাইটের মালিকের যোগাযোগ করার বিষয়টা। তখন এটার পর আমাদের এখানে কি পরে কি লেখা আছে যে বাংলা একটি নমুনা ইমেল টেমপ্লেট। তো এখানে যে আমরা এই যে পড়লাম এখানে ইমেল আমরা যোগাযোগ করতে হয়, তাহলে বাংলায় একটা নমুনা ইমেল টেমপ্লেট কিরকম হতে পারে, যে প্রথমে বিষয় আপনার ব্লগের জন্য একটি গেস্ট পোস্টের প্রস্তাব, এটা মনে বাংলা লেখা আছে, তো আপনারা অবশ্যই বাংলায় হলে বাংলা লিখতে পারেন, না হলে আপনি ইংলিশে লেখা যোগাযোগ করবেন, মানে আপনার যেভাবে সুবিধা হয়। তো এখানে বাংলায় একটা এক্সাম্পল দেওয়া আছে। তো বিষয়টা কি আপনার ব্লগের জন্য একটা গেস্ট পোস্টের প্রস্তাব, তারপরে যে শ্রদ্ধেয় সাইট মালিক মানে সাইট মালিক বা সম্পাদকের নাম, সাইটের মালিকের নাম বা সম্পাদকের নাম, তারপরে কি আমি আপনার নাম, যা আমি যে লিখবেন সেখানে আপনার নামটা, তারপরে আপনার ওয়েবসাইটের ব্লগের নাম, এর প্রতিষ্ঠাতা, বাস এখানে আপনার নাম, তারপর আপনার যে ওয়েবসাইটের ব্লগের নাম মানে সেটা লেখা, তারপরে এর প্রতিষ্ঠাতা, আমি দীর্ঘদিন ধরে আপনার ব্লগ যেটা কি বা ওয়েবসাইটের নাম, এর একজন নিয়মিত পাঠক, বিশেষ করে আপনার লেখা তাদের লেখা একটা জনপ্রিয় পোস্টের নাম, যে আপনার লেখা মানে তার জনপ্রিয় যে আপনার একটা পোস্টের নাম লেখাইতে পারেন। আর্টিকেলটি আমার খুব ভালো লেগেছে, আমি লক্ষ্য করছি যে আপনি আপনার ব্লগ পোস্ট গ্রহণ করে থাকেন, আমি আপনার পাঠকের জন্য একটি অনন্য এবং তথ্যবহুল আর্টিকেল লেখার প্রস্তাব দিতে চাই। আমি আপনার ব্লগের বিষয়বস্তুর সাথে মিলিয়ে কয়েকটি টপিক ভেবেছি, আপনার প্রস্তাবিত প্রথম টপিক, তারপর আপনার প্রস্তাবিত দ্বিতীয় টপিক, আপনার প্রস্তাবিত তৃতীয় টপিক, বাস এগুলো বিষয় এখানে বোঝানো হয়েছে। তারপর আমি বিশ্বাস করি এই বিষয়গুলো আপনার পাঠকের জন্য খুবই উপকারী হবে। তো আমার লেখার মান যাচাই করার জন্য আপনি আমার প্রকাশিত কিছু লেখা দেখতে পারেন, আপনার লেখার লিঙ্ক, তারপর আপনার লেখার লিঙ্ক টু, এগুলা বুঝাইছে এখানে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আপনার উত্তরের আশায় রইলাম, শুভেচ্ছান্তে। বাস এখন আপনার নামটা লিখে দিবেন, আপনার ওয়েবসাইটের বা ব্লগের লিঙ্কটা দিয়ে দিবেন। তো এই বিষয়গুলো ধরেন এখানে আপনি দিতে পারেন এইভাবে একটা টেমপ্লেট কিভাবে আপনার জিমেলটা পাঠাবেন যোগাযোগ করার জন্য, সেই ক্ষেত্রে নমুনা ইমেল টেমপ্লেটটা কেমন হবে সেটা একটা বাংলা লিখছে। বাস এগুলো আমরা প্র্যাকটিক্যালি আমরা ইংলিশে লেখা বিষয়গুলো দেখবো। এখানে জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ দেখানো হয়েছে টেমপ্লেট লেখা। বাস এখন শেষ কথা এখানে কি লেখা আছে, তো গেস্ট পোস্ট ব্যাকলিং একটা সময় সাপেক্ষ এবং শ্রমসাধ্য প্রক্রিয়া হতে পারে, কিন্তু এর দীর্ঘমেয়াদী সুবিধাগুলো অনস্বীকার্য। সঠিক পরিকল্পনা, মানসম্মত লেখা এবং পেশাদারিত্বের সাথে এই কৌশল অবলম্বন করলে আপনার ওয়েবসাইটের এসইও পারফরম্যান্স এবং অনলাইন পরিস্থিতি দুটোই উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখান থেকে কিন্তু গেস্ট পোস্ট আমরা এখানে এই যে ব্যাকলিং করার বিষয়গুলো কি, এর আমরা কেন করব, কিভাবে করতে হবে, সেই স্টেপগুলো কিন্তু আমরা এখানে পুরোটাই জানলাম। তো এখন এখানে আমাদের এই বিষয়গুলো যদি আপনি আরো জানতে চান, তাহলে আপনি যদি মনে করেন এখানে ধরুন আমরা যদি গেস্ট পোস্ট ব্যাকলিং আমরা এখান থেকে এই লেখাটা কপি করে, ধরুন আমি যদি এখানে গিয়ে গুগলে সার্চ করি গেস্ট পোস্ট ব্যাকলিং কি, বাস আপনি বাংলা বা ইংলিশ যেটা লেখা দেন, লেখার পর তোমার সুন্দর হবে যে গেস্ট পোস্ট ব্যাকলিং হলো, এই দেখেন সুন্দর হবে, অনেক কিছু লেখা চলে আসে, দেখেন এগুলো আপনি পড়বেন। আমি যেগুলো পড়ে আপনাদের বললাম এখানে গুগলে লেখা আছে। তারপর নিচে আসলে দেখবেন যে গেস্ট পোস্ট ব্যাকলিং সেরা সুবিধা, গেস্ট পোস্ট ব্যাকলিং করা বিভিন্ন ধরনের এখানে কিন্তু আর্টিকেল বা ব্লগ লেখা আছে, তো এইগুলো পড়ে আপনি বুঝতে পারেন। তাছাড়াও যদি এই গুগলে ছাড়া আমাদের চ্যাট জিপিটিতে আসি, বা আপনাদের চ্যাট জিপিটি আপনি এখানে আসার পরে আপনি আমরা দিয়ে দিলাম গেস্ট পোস্ট ব্যাকলিং কি, আমরা এখানে বাংলায় বা ইংলিশে যে লেখেন কেন, ধরুন আমি যে ইংলিশে দিয়ে লিখি গেস্ট পোস্ট ব্যাকলিং, আমি এটা লেখলাম, লেখার পর লেখা দিই বাংলা, আমি এটা লিখে দিলাম। এখন লেখার পর তো সুন্দরভাবে এখানে যে গেস্ট পোস্ট ব্যাকলিং চলে আসছে। আবার সেম কথাটা আমি এখানে কপি করে আমি যদি চাই এটা জানার জন্য কি জেমিনি থেকে, তাহলে gemini.google.com, বাস এখানে যদি আপনি সেম আপনি বাংলা ইংলিশে যেটা লেখা দেন, এন্টার প্রেস করবেন, দেখবেন আপনার কিন্তু গুগল জেমিনি থেকে এই বিষয়ে আপনি জানতে পারবেন। এখন চলে আসছে গেস্ট পোস্ট ব্যাকলিং কে দেয় একটা সুন্দরভাবে লেখা আছে। তাহলে হলো কি গেস্ট পোস্ট ব্যাকলিং হলো এমন একটি ব্যাকলিং যা আপনি অন্য একটা ওয়েবসাইটে একটি আর্টিকেল বা পোস্ট লিখে সেখানে আপনার ওয়েবসাইটে লিঙ্ক তৈরি করতে পারেন। তাই এটা এসইও এর জন্য গুরুত্বপূর্ণ, কারণ কি আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনবে, গুগল র্যাঙ্কিং বাড়াবে, ডোমেইন অথরিটি বাড়াবে, যেগুলো অলরেডি আমরা পড়লাম। গেস্ট পোস্ট ব্যাকলিং কোথায় পাবেন, এই যে লেখা আছে এখানে আপনার ওয়েবসাইটের নামগুলো দেখাচ্ছে, গেস্ট পোস্টের পলিসি কি, লিঙ্ক টাইপ কি, এখান থেকে লিঙ্ক টাইপ গুলো, তারপর কিভাবে একটা ভালো গেস্ট পোস্ট লিখবেন, এই যে কিভাবে লিখতে হবে দেখেন অনেক কিছু লেখা আছে এখানে, টিপস গুলা কি, এখানে কি সাহায্য করতে, এগুলো লেখা আছে এখানে। তারপরে জেমিনিতে আসলে দেখবেন এই যে এখানে সুন্দরভাবে দেখেন অনেক কিছু লেখা আছে, যেগুলো আপনি এখানে এগুলো পড়লেই বুঝতে পারবেন, গুগল থেকে এগুলো পড়বেন, পড়লেই বুঝতে পারবেন। বাস এগুলো তো আমি পড়লাম, আমি এখানে যেগুলো লেখা আছে আমিও ধরুন এইসব জায়গা থেকে সার্চ করে বিভিন্ন জায়গা থেকে আমি আমার নিজের মতো করে সাজায় কিন্তু আমি লেখা রাখছি, এবং সেই বিষয়গুলো আপনাদের এখানে বললাম যে এখানে কোন বিষয়গুলো কি। তো এখন মোট কথা আমাদের এখানে গেস্ট পোস্ট ব্যাকলিং এর মেইন বিষয়গুলো কি, এখানে আমরা তো কিছু বললাম। তো এখানে এটার মেইন সারমর্মটা হচ্ছে গেস্ট পোস্টটা কি, যে এখানে আপনার যে ধরনের সাইট থাকবে বা আপনার ক্লায়েন্টের যে সাইট থাকবে উই রিলিভেন্ট আপনার সাইটগুলো কি প্রথমে আপনি বাইর করতে হবে।
তো বাইর করার পরে কি করবেন, আপনি এখানে যে গেস্ট পোস্ট করবেন বা আপনার ক্লায়েন্ট করবে, সেই ক্ষেত্রে আপনার রিলিমেন্ট সাইটগুলো বাইর করার পরে আপনার তো ওই সাইটগুলো আপনি প্রথমে কি করে নেবেন, আপনার ডিএপিএ, তারপরে ওই সাইটগুলো ট্রাফিক কিরকম, তো ওই সাইটগুলো আপনার কন্টেন্ট মান কিরকম, এগুলো আপনি প্রথমে জাস্টিফাই করে নেবেন। জাস্টিফাই করার পরে এখন আপনি যদি মনে হয় যে ওই জায়গার ভিতরে আপনার বা আপনার ক্লায়েন্টের সাইডের কোনো পেজ বা পোস্ট বা কোনো সাইডের অন্য কোনো কিছু আপনার সেখানে কি করবেন, আপনি এখানে আর্টিকেল বা কন্টেন্ট লেখার মাধ্যমে ওই সাইড আপনি শেয়ার করেন বা পোস্ট করবেন, তাইলে আপনি যদি আপনার মনে হয় আপনার করার মানে ওই সাইটগুলো আপনার দৃষ্টিগত উপযুক্ত, তাইলে আপনার সেগুলো এই যে ডিএপিএ, ট্রাফিক অ্যানালাইসিস, তারপরে অন্যান্য বিষয়গুলো আপনার দেখার পরে ওকে মনে হলে তখন আপনি তার সাথে যোগাযোগ করবেন। আর সেটা কন্ট্যাক্ট করার জন্য আপনার এখন যেই সাইট থেকে করবেন সেই সাইটে আপনি গিয়ে দেখবেন যে অ্যাবাউটে বা কন্ট্যাক্ট আস আপনার সেখানে লেখা আছে, বা আপনি দেখুন আরো সাইট দেখলে বুঝতে পারবেন সেখানে কন্ট্যাক্ট আছে, বা আপনি যেখানে যান ওই সাইটের পড়তে সাইডে গেলে কিন্তু আপনার সরাসরি কন্ট্যাক্ট আছে না পেলে আপনি ওই সাইটের সোশ্যাল লিঙ্ক গুলো আছে ফেসবুক বা টুইটার, ফেসবুক গেলে ফেসবুক আপনি ক্লিক করে দেবেন, সেখান থেকে আপনি ওই সাইটের যে আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস দিতে পারবেন, সেখানেও দেওয়া থাকে আপনার অ্যাড্রেস বা তার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, বা কন্ট্যাক্ট অ্যাড্রেস গুলো তার ইমেল পাবেন, আপনি ইমেলের মাধ্যমে তার সাথে আপনি একটা ইমেল পাঠাবেন। তো আপনি যে তার সাথে কি করতেছেন, আপনি এই গেস্ট পোস্ট ব্যাকলিং করতেছেন, ইমেল লেখা আপনি যখন পাঠাবেন, পাঠানোর পরে কিন্তু এখন আপনি যদি 10 জনকে পাঠান বা 5 জনকে পাঠান, দেখবেন আপনি ম্যাক্সিমাম কিন্তু রিপ্লাই করবে, কারণ আপনার যাদের সাইডে আপনি গেস্ট পোস্ট ব্যাকলিং করবেন এখন কিন্তু আপনার নিজের বেনিফিট না, আপনার ক্লায়েন্টের বেনিফিট না, এখন তারও কিন্তু একটা বেনিফিট আছে। কি বেনিফিট আছে, এখন আপনি ধরেন যে এখন সে কিন্তু এই ম্যাক্সিমাম আপনার গেস্ট পোস্ট সাইট গুলো আপনি ব্যাকলিং করতে গেলে আপনার পেমেন্টের মাধ্যমে করতে হয়, আপনি কিন্তু ফ্রিতে তেমন করতে পারবেন না। এখন ফ্রিতে করতে গেলে কি, এখন ফ্রিতে করতে গেলে আপনার অবশ্যই কন্টেন্টের মানটা মানে আর্টিকেলটা সেরকম হইতে হবে, কারণ একটা ভালো মানের আর্টিকেল আপনি যদি ব্যাকলিং করেন সেটা কিন্তু তার সাইডের জন্য একটা প্লাস পয়েন্ট। যদি আপনাকে ফ্রি করতে পারে, আপনার সাথে রিলেশন হয় মানে আলোচনার মাধ্যমে হয়, কিন্তু এটা কিন্তু ফ্রিতে 100% মধ্যে 5% 10% হয়, বেশিরভাগ 90% আপনাকে এটার সাথে মানে যেসব আপনার ডিএপি হাই উইজন সাইডে করতে গেলে আপনার দেখবেন পেমেন্টটা চাবে, হয়তো কোনো সাইডে আপনার এই বুঝে সাইডের র্যাঙ্ক বুঝে মানে সাইডের ডিএপি বুঝে, যদি ডিএস যদি অনেক হাই থাকে দেখবেন সেখান থেকে আপনাকে ডলারটা অনেক বেশি যাবে, আর আপনার যদি ডিএটা কম থাকে হয়তো আপনার কাছে সে টাকাটা কম নিবে, এরকম কিন্তু বেশি হয়। তো সেই ক্ষেত্রে আপনার সাইডের মান বুঝে যদি আপনি ওই ধরনের টপ লেভেলের সাইডে করতে চান, তাহলে দেখবেন আপনার কাছে আপনার এখানে একটা গেস্ট আপনার পোস্ট ব্যাকলিং করতে গেলে সে আপনার কাছে অনেক ডলার হবে, সেটা আপনার $50 হইতে পারে বা $100 হইতে পারে, মানে এখন আপনি যে করবেন সে তার সাইডটা যদি ওইরকম মানে থাকে সব দিক থেকে ভালো থাকে, তাহলে সে আপনার এখান থেকে $100-200 চাইতে পারে। কিন্তু আপনার যদি ডিএটা কম থাকে তাহলে হয়তো আপনি $20 $10 কিংবা $25 মাধ্যমে আপনি করতে পারবেন, মানে একটু নর্মালি করতে পারবেন। তো এখন মনে করেন আপনি যে এই ব্যাকলিংটা করবেন আপনি সাইডের ভিতরে, সেই ক্ষেত্রে আপনার নিজের সাইডের জন্য করতে গেলে তো এখন কি করতে হবে, যে আপনাকে পেমেন্টটা করতে হবে। যদি আপনি আপনার সাইডের কোনো পেজ পোস্টের জন্য আপনি ব্যাকলিংটা করতে চান, তাহলে আপনাকে পেমেন্টটা করতে হবে এখন ওই আপনার যার সাইডে করবেন। আর যদি আপনি ক্লায়েন্টের জন্য করেন তাহলে ক্লায়েন্টের কাছ থেকে আপনি ওই পেমেন্টটা নিয়ে নেবেন, নিয়ে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্টে ক্লায়েন্ট ওইটা পরিশোধ করবে। তো এখন আপনি অবশ্যই যখন এটা করবেন এর জন্য ক্লায়েন্টের জন্য আপনি আলাদা চার্জ দিবেন, তারপরে তো আপনার কাজের একটা চার্জ, তারপর আপনি মনে করেন যে কি আর অন্যান্য চার্জ থাকে, এগুলো আপনার ক্লায়েন্টের কাজগুলো ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন, নিয়ে আপনার কাজের চার্জ নিয়ে নেবেন, বাস নিয়ে তারপরে আপনার জন্য সেখানে আপনি ওই যার সাইডে করবেন তার সাথে ডিসকাস করে আপনি সেখানে একটা সুন্দরভাবে আর্টিকেল লিখে, আর যদি ক্লায়েন্ট আর্টিকেল দিয়ে দেয় তো বেটার, না হলে ক্লায়েন্টের কাছ থেকে আর্টিকেলের জন্য চার্জ দিয়ে নেবেন, আর্টিকেল সুন্দরভাবে লেখা সেখানে আপনি কিওয়ার্ড পাশাপাশি লিঙ্ক সব বিষয়গুলো আপনি কি করবেন, এখন যে তার সাইডে করবেন এখন সে তার সাইডে তাকে বলবেন এটা করে দেওয়ার জন্য, কাজটা করার পরে আপনাকে তাকে পেমেন্টটা ক্লিয়ার করবেন, না হলে দেখা যাচ্ছে আপনি পেমেন্ট দিয়ে দিলেন সে হয়তো কাজটা নাও করে দিতে পারে, কারণ এরকম কাজ কিন্তু ধরেন এগুলো ঘটে। তো এই কারণে এই বিষয়গুলো খেয়াল রাখবেন এগুলো করার জন্য। আর যদি মনে করেন তার সাইডে এমন কোনো বিষয় থাকে যে আপনি নিজেই করতে পারতেছেন, এরকম যদি অপশন থাকে তাহলে আপনি নিজেই করতে পারবেন, কিন্তু আপনাদের কন্টেন্ট সবকিছু বিষয় দিয়ে দেন তাহলে তার সাইডে সে নিজেই এটা পাবলিশ করে দিবে। তো পাবলিশ করার পর আপনি যখন সবকিছু করবেন তখন একটা পেমেন্টটা ক্লিয়ার করে দিবেন। আর আগে যদি সে দিতে বলে পেমেন্ট করে তাহলে আপনি তো না দিলে তো সে করবে না, যদি এরকম এটা ডিসকাস করে নেবেন, আলোচনা করে নেবেন, এখন যার সাইডে আপনি করবেন না কেন ডিসকাস করার পরে তার যে কন্ডিশন থাকবে সেই মোতাবেক সবকিছু আপনার দুজন একমত হলে তখন এই কাজটা করবেন। আদারওয়াইজ তো এইভাবে আপনার নর্মালি কাজটা করতে হবে, কারণ আপনার আরেকজনের সাইডে আপনার কাজ করতে গেলে বা আপনার সাইডে আরেকজন কাজ করতে গেলে আপনি এগ্রি নিলে তো হবে না, সেটা আপনার সাইডে করতে গেলে আপনি এগ্রি নিলে হবে না, আরেকজনের সাইডে সে রাজি না হলে মানে কাজটা করতে পারবেন না। তো এইভাবে বিষয়গুলো আপনি আলোচনা করে কন্ডিশন সবকিছু ওকে করে বাস তারপরে আপনি এইভাবে কাজটা আপনার সাইডের জন্য বা ক্লায়েন্টের সাইডের জন্য সেই ক্ষেত্রে আপনি গেস্ট ব্যাকএন্ডে আপনি করতে পারবেন। তো এইটা হচ্ছে টোটাল বিষয়টা। তো এটা করার জন্য এখানে যে এই বিষয়টা কি, তারপর এটা করার কারণ কি, এটার করার ধাপগুলো সেগুলো কিন্তু আমরা থিওরিটিক্যাল জানলাম। এখন আমরা নেক্সট ভিডিওতে আমরা কি দেখবো, যে এখান থেকে এটা করার জন্য যে ইমেল যে পাঠানোর যে বিষয় আছে এগুলা, তারপর এই গেস্ট পোস্ট সাইট গুলো আমরা যে বাইর করবো সেগুলো দেখবো, তারপর এটা করার জন্য গুগল শিটের যে বিষয়গুলো আছে গুগল শিটে কিভাবে এই বিষয়গুলো রাখতে হবে সেটা, তারপরে প্র্যাকটিক্যালি ভাবে কিভাবে একটা গেস্ট পোস্টটা করতে হয় আমাদের যে কোনো সাইটে সেটা আমরা দেখবো। তো
তো টোটাল প্র্যাকটিক্যাল বিষয়টা আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখবো। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 78 অফ এসইও পার্ট 10 এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক ক্যাপিটাল টেক নিউজ চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।